আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম শ্বসন। শ্বসন কি, শ্বসনিক বস্তু বলতে কি বুঝি, শ্বসনের প্রকারভেদ। তো আজকে আমরা সেই প্রকারভেদের মধ্যে প্রথম যে প্রকারভেদটা সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। সেই গ্লাইকোলাইসিসের ডিটেইল আমরা পড়ব। দেখো, গ্লাইকোলাইসিস বলতে কি বুঝি, এটা কিন্তু তোমাদের সংজ্ঞা খুব বেশি আসে। অবশ্যই সংজ্ঞাটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে। গ্লাইকোলাইসিস বলতে কি বুঝি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2 ও 2 অণু পানি উৎপন্ন করে। সেই প্রক্রিয়াটাকেই বলা হয় গ্লাইকোলাইসিস। অর্থাৎ ইন শর্ট যদি বলি, এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আচ্ছা, গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে, তাই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। তোমার খ নাম্বারের প্রশ্নে আসতে পারে যে গ্লাইকোলাইসিসকে কেন সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়। কারণ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে, তাই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে বলা হয় সাইটোপ্লাজমিক শ্বসন। তো এটা অবশ্যই ভালো করে মনে রাখবে। এরপরে হচ্ছে গ্লাইকোলাইসিসে যে সমস্ত উপাদানগুলো ব্যবহৃত হয় সেগুলো কি কি। দেখো, গ্লাইকোলাইসিসে গ্লুকোজ হচ্ছে প্রধান বিক্রিয়ক। গ্লাইকোলাইসিসের মধ্যে গ্লুকোজ হচ্ছে প্রধান বিক্রিয়ক। এছাড়া হেক্সোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, অ্যালডোলেজ, ডিহাইড্রোজিনেজ, কাইনেজ, মিউটেজ, ইনোলেজ প্রভৃতি এনজাইম ব্যবহৃত হয়। এছাড়াও দেখো যে NAD আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ATP, অজৈব ফসফেট প্রভৃতি কোফ্যাক্টর বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তারপর শ্বসন বস্তু রূপে ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ অংশগ্রহণ করে। তো এই জিনিসগুলো হচ্ছে গ্লাইকোলাইসিসের ব্যবহৃত উপাদান। এরপরে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়, খুবই সহজ। তুমি শুধু এই ফ্লোচার্টটা, অবশ্যই এই ফ্লোচার্টটা তুমি সবার আগে বারে বারে রিডিং পড়বে। রিডিং পড়ে যখন এই এনজাইমের নামগুলো প্লাস এই যে উপাদানগুলো সেগুলো যখন তোমার আয়ত্তে চলে আসবে, তখন তুমি স্টেপগুলো মনে রাখবে। সেই স্টেপগুলো মনে রাখার মাধ্যমে তুমি বর্ণনাটা পাশাপাশি নিজেই লিখতে পারবে। তো আশা করি তুমি আগে বর্ণনা পড়তে যাবে না, অবশ্যই তুমি ফ্লোচার্টটাকে আয়ত্ত করবে সবার আগে, তাহলে তোমার জন্য বাকি পড়াটা সহজ হয়ে যাবে। দেখো, এবার আমি ফ্লোচার্টটা বুঝিয়ে দিচ্ছি। এটা তোমরা নিজেরাও বুঝবা, যেহেতু এখানে অ্যারো দেওয়া আছে। সেই অ্যারোগুলো দেখে এগিয়ে গেলেই পড়াটা হয়ে যায়। দেখো, গ্লাইকোলাইসিস, এই যে গ্লুকোজ দেখেছো, ফার্স্ট কি ছিল? গ্লুকোজ। এই গ্লুকোজ থেকে লাস্ট পয়েন্ট হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার যে প্রক্রিয়া, মানে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে যখন এক অণু গ্লুকোজ ভেঙে স্টেপগুলো পার হয়ে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হয়েছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, এবার দেখো, গ্লাইকোলাইসিস এই গ্লুকোজ কি হয়? প্রথমে হেক্সোকাইনেজ নামক এনজাইমের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয় এবং এটা হচ্ছে একটি একমুখী বিক্রিয়া। আর এখানে কি হয় যে এই জিনিসটার মাধ্যমে ADP থেকে ATP উৎপন্ন হয় এবং সাহায্য করে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। তো এই হচ্ছে ফার্স্ট স্টেপ। তুমি ডান পাশের পেজে লিখবা 1 নাম্বার পয়েন্ট দিয়ে যে গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয় এবং এই পথে একটি ATP থেকে ADP উৎপন্ন হয়। কার সহায়তায়? ম্যাগনেসিয়ামের সহায়তায়। একটি পয়েন্ট শেষ। এরপর স্টেপে তুমি কি লিখবে? যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হয়। কার সহায়তায়? ফসফোগ্লুকো আইসোমারেজ নামক এনজাইমের সহায়তা, এবং এটি হচ্ছে একটি দ্বিমুখী বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া। দেখো, এটা থেকে এটা রূপান্তরিত হতে পারে, আবার এটা থেকে এটা রূপান্তরিত হতে পারে।
এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। থার্ড পয়েন্টে তুমি লিখবা যে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপন্ন হয় এবং সহায়তা করে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ নামক এনজাইম, এবং এটি হচ্ছে একটি একমুখী বিক্রিয়া। এবং এখানে এটিপি থেকে এডিপি উৎপন্ন হয় ম্যাগনেসিয়ামের সহায়তায়। এবার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এই দুটি যৌগ উৎপন্ন হয় এবং এটা হচ্ছে একটি উভমুখী বিক্রিয়া, সাহায্য করে হচ্ছে অ্যালডোলেজ নামক এনজাইম। তারপর 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এই দুটির সহায়তায় তৈরি হয়, এটিও একটি উভমুখী বিক্রিয়া, এটা থেকে এটা রূপান্তরিত হতে পারে এবং এই দুটির সহায়তায় তৈরি হয় হচ্ছে এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এটাও হচ্ছে একটি উভমুখী বিক্রিয়া, সহায়তা করে হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ নামক এনজাইম। এজ যেখানে আছে শেষে এগুলো হচ্ছে সব এনজাইম। অবশ্যই এনজাইমগুলো তুমি আগে রিডিং পড়ে পড়ে নিজে আয়ত্ত করে নিবে, তারপরে মুখস্থ করবে। আচ্ছা, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এটাও একটি উভমুখী বিক্রিয়া, সাহায্য করে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ নামক এনজাইম। আর এখানে এডিপি থেকে এটিপি উৎপন্ন হয় এই পথে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, এটিও একটি উভমুখী বিক্রিয়া, সাহায্য করে হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ নামক এনজাইম। আবার 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এটিও একটি উভমুখী বিক্রিয়া, সাহায্য করে ইনোলেজ নামক এনজাইম। এখানে পানি অপসারিত হয়, দেখো এখানে থেকে বের হয়ে যাওয়া বুঝিয়েছে, অর্থাৎ এটা পানি বের হয়ে গিয়েছে। ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড এবং সাহায্য করে হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ নামক এনজাইম, আর এই পথে এডিপি থেকে এটিপি উৎপন্ন হয়। তো আমার টার্গেট ছিল হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া। তো এখানে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে এই এতগুলো স্টেপ পার হয়ে। এই প্রক্রিয়াটাকেই বলা হয়েছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তো এই এনজাইমের নামগুলো একটু কঠিন, কিন্তু বারে বারে পড়ে ফেললে প্রত্যেকটা দেখো উপাদানের সাথে এনজাইমের নামগুলো প্রায় কাছাকাছি মিল আছে। ওটা তুমি টেকনিক করে করে নিজে নিজে বুঝে বুঝে একটার সাথে আরেকটা মিলে, এটার সাথে এটা মিলে, ওইটার সাথে ওইটা মিলে, এভাবে মিলিয়ে মিলিয়ে তুমি নিজেই মনে রাখার চেষ্টা করবে। তো এনজাইমের নামগুলো মুখস্থ করে ফেললে বাকি নামগুলোও দেখো সহজ। যেমন দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর হচ্ছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সহজ, একটু বুঝে বুঝে টেকনিক করে পড়লেই কিন্তু তুমি সহজেই মুখস্থ রাখতে পারবে। এগুলো প্রায় কাছাকাছি। তারপরে দেখো গ্লুকোজ 6-ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6-ফসফেট, আবার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, প্রায় কাছাকাছি। একটু জাস্ট যত্ন করে পড়লেই তোমার সম্পূর্ণ ফ্লোচার্টটা হয়ে যাবে। এই ফ্লোচার্টটাই তুমি পড়বে। অনেক সময় দেখা যায় যে তোমার উদ্দীপকে এতটুকু ফ্লোচার্ট দিয়ে দিল, যে বলল যে এর পরবর্তী এই ফ্লোচার্টটা কোন প্রক্রিয়ার, সেই প্রক্রিয়ার বাকি অংশগুলো তুমি বর্ণনা করো, এরকম দিয়ে দিতে পারে উদ্দীপকে। বা এই প্রক্রিয়াটির নাম কি, সেই প্রক্রিয়াটির বর্ণনা করো, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। তো আশা করি তুমি গ্লাইকোলাইসিস কি বুঝতে পেরেছো এবং ধাপগুলাও এভাবেই লিখবে। আর তারপরে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি কি উৎপন্ন হয়, সেটা তো আমি সংজ্ঞাতেই বলে দিলাম যে কি কি উৎপন্ন হয়। দেখো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, তারপর হচ্ছে 2 অণু NADH প্লাস হাইড্রোজেন আয়ন, 2 অণু ওয়াটার এবং 2 অণু এটিপি উৎপন্ন হয়। অনেক সময় তোমার খ নাম্বারের প্রশ্নে চলে আসতে পারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন বস্তুগুলা কি কি, সেগুলো তুমি লিখো। তো এটাও তুমি অবশ্যই মনে রাখবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স। দেখো, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি পর্যন্ত সৃষ্ট বিভিন্ন উপাদান বিভিন্ন উপচিতিমূলক পথে বেশ কিছু সংখ্যক কোষীয় উপাদান সৃষ্টি করে। তারপর গ্লাইকোলাইসিসে যে এটিপি বা NADH হাইড্রোজেন আয়ন
পাওয়া যায় তা মোট সুপ্ত শক্তির 17%, মানে লুকায়িত যে শক্তিটা থাকে সেটা 17% আসে এটা থেকে। মাত্র 4% তাপশক্তি হিসেবে বেরিয়ে যায়। অবশিষ্ট 80% শক্তি পাইরুভিক অ্যাসিডে জমা থাকে। 80% শক্তি পাইরুভিক অ্যাসিডে জমা থাকে। গ্লাইকোলাইসিস সকল জীবকোষে গ্লুকোজ জারণের একটি সাধারণ পর্যায় এবং সব জীবে একই রকম হয়। এ পর্যায়ে সৃষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড ক্রেবস সাইকেলের সাবস্ট্রেট হিসেবে কাজ করে। এ ধাপে সৃষ্ট অন্তর্বর্তী যৌগ NADH2 বিভিন্ন বিপাকীয় কাজে সহায়তা করে। এই পর্যায়ে সবাত শ্বসনে 4 অণু ATP উৎপাদন করে। খাদ্য থেকে প্রাপ্ত শক্তির প্রধান উৎস হল গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস শুধু গ্লুকোজ নয়, খাদ্য থেকে আহরিত ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ বিপাকেরও প্রধান পথ। তো এই গেল ইম্পর্টেন্স অফ গ্লাইকোলাইসিস। তো আশা করি তুমি সম্পূর্ণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বুঝতে পেরেছ। এখন ঘরে বসে খুব যত্ন সহকারে, খুব মনোযোগের সাথে অবশ্যই এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে আশা করি। তো নেক্সট ক্লাসে আমরা ক্রেবস সাইকেল পড়াবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।